নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বেজায় ফেসে গেলেন, সমস্যায় পড়লেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আর গারদের মাঝে আর কোনো দূরত্ব রইল না। যখন চাইবে পশ্চিমবঙ্গ পুলিশ, যখন চাইবে সিআইডি, তাকে গারদে পুরে দিতে পারবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে আবার কলকাতা হাইকোর্টে ছুটেছিলেন, দৌড়ে দৌড়ে তার আইনজীবী গেছিলেন। দুবার করে বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের এজলাসে, তার বেঞ্চে কলকাতা হাইকোর্টে অভিষেকের আইনজীবী বারংবার রক্ষা কবচ চাইলেন, রক্ষা কবচের ভিক্ষা চাইলেন, কিন্তু চৈতালি চট্টোপাধ্যায় বিচারপতি তিনি মনে করেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে জরুরি হচ্ছে যারা তাকে ইন্টারোগেট করবেন, যারা তাকে প্রশ্ন করবেন, তার সম্মুখীন উপস্থিত হওয়া। তাকে আলাদা করে রক্ষা কবচ দেওয়ার কোনো প্রয়োজন বোধ করলেন না বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের বেঞ্চ, কোনো প্রয়োজন বোধ করেনি। অভিষেকের রক্ষা কবচ খারিজ হয়ে গেল, রক্ষা কবচ আর নেই, এমনিতেও ছিল না, দুবার করে। ফলে 8ই জুন ভবানী ভবনে তাকে কিন্তু যেতেই হচ্ছে। কোনোভাবেই আর ভবানী ভবনে যাওয়া থেকে আর তিনি রেহাই পাবেন না। নাই যেতে পারেন, অসুবিধে কিন্তু নেই, নাই যেতে পারেন। কারণ সেদিনকে তিনি আরেকটা অজুহাত খাড়া করতে পারেন, কারণ ইন্ডি জোটের সেদিনকে বৈঠক রয়েছে। ইন্ডি জোটে সেখানে গিয়ে তিনি কি পিন্ডি চটকাবেন সেটা নিয়ে আমাদের বন্ধু কোনো ইন্টারেস্ট নেই, কারণ এখন ইন্ডি জোটের অবস্থা এমনি পিন্ডি চটকানো। গিয়ে তিনি কি করবেন? কিন্তু তিনি বলতেই পারেন যে সাহেব আমার তো প্রয়োজন রয়েছে এখন দিল্লিতে যাওয়ার। তিনি বলতেই পারেন এখন আবার সিবিআইকে বা ইডিকে রিটেক, আবার ইডিকে তিনি চিঠি দেবেন, চিঠি দিয়ে বলবেন যে আমার এখন যেতে হবে দিল্লি, অমুক কাজ রয়েছে, তমুক কাজ রয়েছে। কারণ এর আগে আপনাদেরকে মনে করিয়ে দিই, যখন জনজোয়ার যাত্রা চলছিল 2-3 বছর আগে, সেই সম্ভবত 2024-এর আগে ভাগে, 2024-এর আগে ভাগে জনজোয়ার যাত্রা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চলছিল। সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু শিক্ষা দুর্নীতির মামলার যে বারংবার তদন্ত, সিবিআই ইডি তাকে বারংবার ডাকছিল, তিনি কিন্তু যাননি। ফলে তিনি এবারও যে যাবেন আমরা এটা মনে করছি না। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা চিটিংবাজ চোর, চিটিংবাজ চোরেরা সবসময় পুলিশকে ভয় পায়, যায় না, যাবে না। আমরা তো উপস্থিত হয়েছি, আমাদের বিরুদ্ধে যখন এত শত মামলা হয়েছিল আমরা তো সবসময় গেছি, আমরা পুলিশের সামনে গেছি, তদন্ত ফেস করেছি, কখনো গ্রেফতার হয়েছি, কখনো জামিন নিয়েছি, পুলিশ অন্যায় অবিচার করেছে। কিন্তু এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি সমস্যা? যেতে পুলিশের সামনে, সিবিআইয়ের সামনে, ইডির সামনে যতবার ডাকা হয় সে ততবার পালিয়ে যায়, শুধু রক্ষা কবচ, রক্ষা কবচ, রক্ষা কবচ, রক্ষা কবচ। কেন? যদি চুরি না করে থাকে, এই অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলেছিল যদি আমার বিরুদ্ধে 1 পয়সার দুর্নীতি প্রমাণিত হয় আমি কিন্তু ফাঁসির মঞ্চে ঝুলে যাব। আজকে তো দেখা যাচ্ছে যে গোটা দলই বলছে একমাত্রই চোর অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রমাণ হয়ে গেছে, দলের লোকেরা বলছে। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় তোমার মঞ্চ? এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল অর্জুন সিং এর বিরুদ্ধে মদন মিত্র ভোটে দাঁড়িয়েছেন, সম্ভবত ভাটপাড়ায় নির্বাচন, সেই লড়াইয়ে বলেছিলেন অর্জুন সিংকে 1 লাখ ভোটে হারাবো, যদি মদন মিত্র সাহেব হেরে যান আমি আমার কবজি কেটে ফেলে দেবো। সেই কবজি কোথায়? অভিষেকের কবজি তো অভিষেকের এরকম হাতের জায়গাতেই রয়েছে। যাই হোক, এরকম নেতারা অনেক কিছু বলে, সবাই কিন্তু কৌস্তব হয় না। কৌস্তব বলেছিল যতদিন না মমতাকে হারাবো ন্যাড়া থাকবো। কৌস্তবের টাকে এখন অল্প অল্প চুল গজাচ্ছে, কিন্তু যে বলেছিল ন্যাড়া হয়ে যাবে, ডেরেক ওব্রায়েন তার নাম, সেই ডেরেক ওব্রায়েন কি ন্যাড়া হয়েছে? বেগুনের বাচ্চারা কোথায়? কোথায় বেগুনের বাচ্চারা? তো এখন এগুলোই হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক চেষ্টা চরিত্র করছে। আমার মনে হয় এই কেসে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফেঁসে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যারেস্ট হতে পারে, প্রবল সম্ভাবনা আছে। সিআইডি যদি দেখে খুব বেগরবাই করছে অভিষেক, তুলে নিয়ে এসে তাকে ইন্টারোগেট করবে, করতেই পারে। এবং মজার ব্যাপার আপনাদের বলে দিই, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি একবার গ্রেফতার হয়, একের পর এক কেসে ওকে ট্যাগ করা হবে। আপনারা জানেন অভিষেক বাড়িতে কদিন আগে ইডি ছিল, ফলে ওকে কেউ কাস্টাডিতে নিক, একবারে সিআইডি কাস্টাডিতে নেবে, একবার ইডি কাস্টাডিতে নেবে, একবার সিবিআই কাস্টাডিতে নেবে। চুরি যা করেছে, কয়লা, বালি, গরু, যেখান থেকে টাকা খেয়েছে, সব কিছুতে অভিষেক ফাঁসবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় খুব দ্রুত ফাঁসবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ওসমান হাদির কেসটা নিয়ে পুরো রাষ্ট্র করলেন, ব্যাপারটাকে খুব একটা মিথ্যে কথা যেভাবে গুছিয়ে তিনি সাজিয়ে বললেন, তিনি কিন্তু বেজায় এই কেসেও ফাঁসবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে
হিন্দু মহাসভা, অখিল ভারত হিন্দু মহাসভা কেস করেছে ডক্টর চন্দ্রচূড় গোস্বামী। তো যিনি অভিযোগটা করেছেন তার সঙ্গে একটু কথা বলে নি। হ্যাঁ বলছি, হ্যালো। বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেস, ব্যাপারটা কি? হ্যাঁ, ওই যে একটা আপত্তিকর মন্তব্য করেছে যে 2 তারিখ, হ্যাঁ সে বিষয়ে তো আমি তো এফআইআর করছি। মানে ওসমান হাদি নাম না করে ওসমান হাদি একদম একদম, হ্যাঁ আর নাম না করে কি, নাম না করে তো সবই বলে দিয়েছে। আজকে আমাদের অমিত শাহজির নামে পর্যন্ত ব্লেম দিয়ে দিয়েছে। আচ্ছা, যাচ্ছে তাই। হ্যাঁ হ্যাঁ, তাহলে কি এই কেসে মমতা বন্দ্যোপাধ্যায় তো তাহলে ফেসে যেতে পারেন? ফেসে যেতে পারে না। যদি এই কেসে যদি না ফাঁসে তাহলে তো মমতা ব্যানার্জির জন্য আলাদা মঙ্গল গ্রহের আইন কানুন তাহলে চালু করতে হবে। মানে ভারতের এত ক্ষতি করার পরে যদি না হয় আর ফাইল চুরি না হয় তাও ঠিক আছে, নিজের অপরাধ গোপন করছিল। এখানে তো সন্ত্রাসবাদীদেরকে আড়াল করছে। উল্টা আমাদের ভারতবর্ষ এবং বাংলাদেশে এত হাজার হাজার মানুষ, লক্ষ কোটি মানুষ, তো তাদের তো দুর্দশার কারণ হচ্ছে এই মহিলা। তো যাচ্ছে তাই। মানে এবার যদি একে না পানিশমেন্ট দেওয়া হয় তাহলে তো মানুষের উল্টো মানে বিচার ব্যবস্থার উপরে একটা অবিশ্বাসের জায়গা তৈরি হবে। একদমই তাই। না মমতা কেন এরকম বারংবার বলেন, আপনার কি মনে হয়? না বারংবার না, কিন্তু এটা একটা জিনিস আমার যেটা মনে হয় ব্যক্তিগতভাবে, মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে সেনাবাহিনীকে নিচে দেখানোর চেষ্টা করেছে, বিএসএফ কে, এসটিএফ কে, সব ক্ষেত্রেই কিন্তু অ্যান্টি, এমনকি এমন এক জায়গায় বলছে যে ওই নাকি কি বলে, ওই ওনাকে দেখে নাকি, ওকে দেখে নাকি সেনাবাহিনীর 200-250 জন জওয়ান পালিয়ে গেছিল। এই সমস্ত হচ্ছে একটা ক্ষমার অযোগ্য হলেও মান সম্মান সেনাবাহিনী জড়িত, তাও একটা লেভেল যে ঠিক আছে ও বার্ধক্যজনিত কারণে বা ফ্রাস্ট্রেটেড হয়ে আবল তাবল বকছে। কিন্তু এবারের অপরাধটাকে কিন্তু আগের অপরাধগুলোর সাথে কোনোটার সাথে কিন্তু মানে মেলালে চলবে না। এটা কিন্তু ইন্টেনশনালি করেছে। আপনি দেখুন, ঠান্ডা মাথায় ভেবে ফার্স্ট হচ্ছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে এই যে আনরেস্ট সিচুয়েশনটা চলছে, সেটা ধীরে 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 কিন্তু রিকভার করছে আজকে আমাদের সরকার। মানে আমাদের সরকার করছে বলা ভুল, মানে ওই ওদের ওই যাওয়ার পরে আর কি, নতুন সরকার তৈরি হওয়ার পরে ধীরে ধীরে কিন্তু এই জিহাদি যে মানসিকতা একটা প্রলেপ পড়ার চেষ্টা করছে ওরাও। এরকম একটা জায়গায় এটা খুঁচিয়ে উস্কে দেওয়ার কারণ হলো কি, আপনি খেয়াল করে দেখবেন বর্ডার এরিয়াতে যে জায়গাগুলোতে আপনার ওই ওদের ওই এরা জিতেছে, জামাত জিতেছে, ঠিক সেই এরিয়াগুলোতেই কিন্তু তৃণমূল কংগ্রেস জিতেছে। হ্যাঁ, বর্ডার এরিয়ার যেদিকে জামাত জিতেছে, তাহলে এই যে পোরাসটা না, আমার তো এটাও মনে হচ্ছে যে আমি এটাও এতে ধারাতে যুক্ত করব যে মনে হয় কিছু কমন ভোটার্স আছে একটা বড় সংখ্যক, যারা এদিকেও ভোট দেয় ওদিকেও ভোট দেয়। দ্বিতীয়ত আরেকটা যে জায়গাটা, সেটা হচ্ছে যে বাংলাদেশে যে কোটির ওপর হিন্দু, তাদের ওপর যে টর্চার গুলো হচ্ছে, তো এখানে না হয় আমাদের সনাতনী জাতীয়তাবাদী একটা সরকার এসছে, ওপারে কি হবে এখন অবস্থা? ইচ্ছে করে করেছে। ও চাইছে যে এইরকম একটা ঝামেলা হবে, তাতে ভারত কি হবে, ভারত ইন্টারন্যাশনালি জড়িয়ে পড়বে বাংলাদেশের সাথে, আর সেই সুযোগে ও চাইছে পশ্চিমবঙ্গ এবং ভারতেরও কিছু জায়গাতে দাঙ্গা বাজিয়ে দিতে। এটাই হচ্ছে মেন অ্যাকচুয়াল ইন্টেনশন। এর আগেও তো কেলগ কলেজে মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন জিজ্ঞাসা করা হয় ভারতের অর্থনীতি 3 নম্বরে আছে, উনি বলেছিলেন যে আমি বিশ্বাস করি না। হ্যাঁ, যখন বলা হলো যে দাউদ বোমা বিস্ফোরণ করেছিল, উনি বলেছিলেন আমি বিশ্বাস করি না দাউদ এইসব কাজ করেছে, দাউদ নাকি ভদ্রলোক। ঠিক, দেখুন তাও এই সবগুলোই মারাত্মক অপরাধ। কিন্তু একটা জিনিস আপনি ভাবুন, 3 বারের কনজিকিউটিভ একজন মুখ্যমন্ত্রী, এখন হেরে গেছে আলাদা কথা, সে সরাসরি, প্রথম কথা হচ্ছে আমি মানি না সরাসরি উসমান হাদি এমন কোনো হরিদাস পাল নয় যে ভারত রাষ্ট্র তার পিছনে একদম লেগে পড়বে। ও তো আর ওসামা বিন লাদেন নয় না। ফটকে ছোড়া ওখানে একটা আন্দোলন করে উঠছিল, মাঝে মধ্যে ওরকম ওঠে আবার নিভেও যায়। আর ওদের তো কি বলে যে 3 জন ধরা পড়েছে, 3 জনই মুসলমান এবং 3 জনই জামাত ইসলামের সদস্য। হ্যাঁ, ওদের নিজস্ব ব্যাপার। এবং ওটা পরবর্তীকালে বোঝাও গেছে যে ওটা ইউনূস সরকার আর আইএসআই নিজেই বলেছে। হ্যাঁ, তার ভাই নিজে, উসমান হাদির ভাই নিজেই বলেছে এই কথাটা। এবার এইরকম একটা সময় এটা বলার অ্যাকচুয়াল এই মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য হচ্ছে, ও কিন্তু সরাসরি ভাবে এই যে অমিত শাহজি এবং আমাদের যে স্বরাষ্ট্র মন্ত্রককে নামটা জুড়ে দেয়া, ভালো করেই জানে যে রিপারকেশনটা আমাদের এখানে যত হবে বাংলাদেশে তার 10 টাইমস বেশি হবে। এতে যেটা সুবিধে হচ্ছে ওর আর কি, ওর এই মানসিকতা থেকে ফার্স্ট আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে
এর ফলে ভারত সরকারকেও যেমন একদিকে, কারণ এই ইস্যুতে অমিত শাহজি কথা বললেও বিপদ, না বললেও বিপদ। যদি কথা না বলেন মানুষ বলবে তাহলে চুপ করে আছে কেন, মানুষ মানে কি বাংলাদেশের তরফ থেকে বলবে। ঠিক, আর বললে বিপদ হচ্ছে কি, ওর তো মানে আম ছালা সবই গেছে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় এমন পর্যায়ে চলে গিয়েছে যে কালীঘাটে যাচ্ছে বা অন্যান্য জায়গায় যাচ্ছে, 23শে জানুয়ারিতে কি ওটা সিনক্রিট করার কি হয়েছে? ও যে 2:20 না 2:40 গেছে নেতাজিকে মালা পরাতে, সেদিন কি 23শে জানুয়ারি ছিল যে এই দরজাটা খোলা রাখবে? তুমি তো কুকুর ঢুকবে। মানে সবকিছু দেখুন, আমি ভারতীয় জনতা পার্টিতে যখন ছিলাম, আবার বিজেপির মেম্বারশিপ নিয়ে আবার সেন্ট্রালের সাথে আমার কথা চলছে, সেটা আলাদা। আমি বিজেপি করতে পারি, হিন্দু মহাসভা করতে পারি, RSS করতে পারি, বেসিক তো একটা কথা থাকবে। মানে আমি তৃণমূল করি বা আমি বিজেপি করি মানে তো আমি তো এটা বলতে পারবো না রাত্রেবেলা সূর্য দেখা যাচ্ছে। তাই তো ও যে সিনক্রেটটা করলো 23শে জানুয়ারি তো নয়, সেদিন তো গেটটা 2:40 খোলা থাকবে কেন? তো এই মহিলা অ্যাকচুয়ালি কি হয়েছে, যেহেতু সবকিছুই গেছে, তো যদি কিছু না বলে তাহলেও ওর লাভ। আর যদি কিছু বলছে তাহলে কিন্তু অমিত শাহজি যখনই ওর সম্পর্কে বা ওর পার্টি সম্পর্কে একটা কোনো কথা বলবে, দেন কিন্তু তৃণমূল মাইলেজে অমিত শাহর উত্তর দিতে হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে। ফলে ও কিন্তু এটা কিন্তু খামখেয়ালিপনা, ও রীতিমতো ধুরন্ধর একটা শয়তানি একটা চালও খেলেছে এখানে, ইচ্ছে করে এটা করেছে। এটা খুব খুব আনফরচুনেট। মানে এর কোনো ক্ষমা হয় না, একটা লিমিট থাকা দরকার সবকিছু। ঠিক 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 আছে চন্দ্রচূড় দা। আমরা কথা বলছিলাম হিন্দু মহাসভার চন্দ্রচূড় গোস্বামীর সঙ্গে, তার কথা আপনারা সকলেই শুনলেন। তো ভাবতে পারছেন এই ফেরেববাজ ভাইপোর আরেকটা ফেরেববাজ পিসি, মানে ওই যে বলে না, আমি ভাবছিলাম আরেকটা কথা বলবো কি বলবো না বলেই ফেলি, জানেন তো। এই যে মাঝে মধ্যে ভাবি যে মায়ের থেকে মাসির দরদ কেন, সত্যি তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে মায়ের থেকে পিসির দরদ কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিম খেলো, পাথর খেলো, কয়লা খেলো, বালি খেলো, কিন্তু যেদিনকে সত্যি সত্যি ডিমটা খেলো সেদিনকে আপনারা দেখেছেন যে না অমিত বাবু মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিতৃদেবের নাম, তো না অমিত এসেছিল না লতা এসেছিল, অভিষেকের মা বাপ কেউ আসেনি, অভিষেকের অন্য কোনো পিসি আসেনি, অন্য কোনো মাসি, অন্য কোনো মামা কেউ আসেনি, শুধুমাত্র একজন মমতা বন্দ্যোপাধ্যায় মাতৃস্নেহে ছুটে গেলেন। কেন বারংবার এত মাতৃস্নেহ তার? এই পিসির এত ভালোবাসা কোথা থেকে আসে আমরা জানি না, লোকে তো অনেক কিছু বলে। তো যাই হোক, আপনাদের যদি কোনো বিষয়ে বক্তব্য থাকে সেটা কমেন্ট বক্সে জানাবেন। কিন্তু বারংবার এটা সন্দেহজনক থেকে এত ভালোবাসা যে দলটাকেও বিক্রি করে ফেললেন, প্রায় দলটাকে শেষ করে দিলেন। আর কদিন পরে আপনার এই বিধায়করা তো গেছে, আর কদিন পর আপনার সাংসদরাও যাবে। এই সাংসদরা রেডি হচ্ছে, 22 জন সাংসদ দেখবেন, সেখানে হয়তো সুখেন্দু শেখর রায় আছেন। সাংসদ মানে আমি রাজ্যসভা লোকসভা দুটো মিলিয়ে বলছি। আপনারা দেখবেন যে লোকসভার লোকেরাও আছে, রাজ্যসভার লোকেরাও আছে। কীর্তি আজাদদের সেখানে আপনারা দেখতে পারেন বিদ্রোহী বিরোধী ভূমিকায়। সেখানে আপনারা সাংসদ হিসেবে দেবকে দেখতেই পাবেন, সেখানে হয়তো আপনারা বিদ্রোহী হিসেবে শত্রুঘ্ন সিনহাকে দেখতে পাবেন, সেখানে আরও অনেককে দেখতে পাবেন, সেখানে ওই লেসবিয়ান টেসবিয়ান কাকে কী সব বানিয়েছেন তাদেরকেও হয়তো দেখতে পেতে পারেন। সেখানে কি সায়নী থাকবে প্রশ্ন রয়েছে। অভিষেকের প্রতি এত দরদ সায়নীর, রাজনীতি শিখিয়েছে অভিষেক, হাতে কলমে রাজনীতি শিখিয়েছে, সে মমতার সঙ্গে থাকবে না অভিষেকের সঙ্গে থাকবে না বিরোধী গোষ্ঠীতে যাবে? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। তবে কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্ব হয়তো আপনারা সৌগত রায়কেও দেখতে পারেন, বিদ্রোহী ভূমিকায় আছেন। আর কদিন পরে দেখবেন লোকসভা আর রাজ্যসভাতেও মমতার বিরোধিতা শুরু হচ্ছে। এর জন্যই মমতা এই ধরনের আনাপ শানাপ বলছে, যাতে কেন্দ্র সরকার বিপাকে পড়ে, যাতে আমাদের গৃহমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ময়দানে নামতে হয়, কিছু বলতে হয়। তিনি তো ব্যাখ্যা করলেই, বললেও বিপদ, না বললেও বিপদ। বললে বলবে দেখো আমার উত্তর দিতে হলো অমিত শাহকে, আমি বাধ্য করলাম উত্তর দিতে। আর না বললে বলবে যে দেখো এত বড় ঘটনা ঘটলো, অমিত শাহ কিছু বললো না, অমিত শাহ চুপ করে রইলাম, অমিত শাহ ভয় পেয়ে গেছে। এরকম একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করবে, যদিও ফালতু এসব কিছু যায় আসে না। কারণ এখন তো সব চর্চা হচ্ছে তৃণমূলের বিধায়কদের নিয়ে। তৃণমূলের বিধায়ক সাংসদরা সব পালিয়ে যাচ্ছে। পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, তার গোদামঘর থেকে ত্রিপল ত্রাণ সামগ্রী পাওয়া গেছে, ভালো কথা, এগুলো পাওয়া যাওয়ার কথা। কিন্তু তার ওই গোদামে কন্ডোম কি করছে? তিনিও কি পিঠে বানাবার কারিগর? তিনিও কি পিঠে বানাতে বানাতে
একটু আবেগতাড়িত হয়ে পড়েন? এইসব প্রশ্ন উঠছে। মানে তৃণমূলের পার্টি অফিস না ওটা কোনো নোংরা জায়গা যেখানে অসামাজিক কাজকর্ম হয়? ওটা পার্টি অফিস না লীলা খেলার জায়গা? আমি জানতে চাই কন্ডম কি করছিল? পার্টি অফিসের গুদামঘর বা তৃণমূলের বিধায়কের গুদামঘর, সেখানে এই নিরোধ পাওয়া যাচ্ছে কেন এত পরিমাণে? কি হয় ওখানে? কি কাজে? বেলুন ফোলান না লীলা খেলা করেন? সত্যি মানে ভাবলে অবাক লাগে। এই বিধায়করা, প্রাক্তন বিধায়করা এইখানেই তো গ্রেপ্তার হচ্ছে। কালকে স্বরূপও গ্রেপ্তার হলো, আপনারা জানেন। এরপর অরূপ গ্রেপ্তার হবে মেসি কাণ্ডে, তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। স্বরূপের কথা বলতে গেলে অনেক কিছু টলিউডের ঘটনা মনে পড়ে গেল। এই স্বরূপের বিরুদ্ধে দেব বলেছিল এবার জিতলে হয়তো আমাকেও ব্যান করে দিত। এবার তৃণমূল জিতলে দেবকেও ব্যান করে দেওয়া হতো। এটা কে বলছে? দেব বলছে, অভিনেতা তৃণমূলের। এর জন্যই বলছি দেবকেও আপনারা দেখবেন বিদ্রোহী সাংসদদের তালিকায় 22 জন আছেন, তাদের দেবও থাকবেন। অনেকের নাম তো আপনাদেরকে বললাম। আর আরেকটা ঘটনা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে সিনেমার কথা যখন হচ্ছে, একটা সিনেমা তৈরি হওয়ার কথা ছিল, লাল সুটকেসটা দেখেছেন? এই সিনেমায় অভিনয় করার কথা ছিল আরেক চিটিংবাজে, যার নাম সোহম। নিউ টাউনে বদমাইশি করতে গিয়ে, মারামারি করতে গিয়ে সেই সময় আপনারা দেখেছেন না ওকে? উল্টে মারলো যাকে, সেই নিউ টাউনে দেখা গেল যে যাকে মারধর করা হলো, যার এখানে শুটিং হচ্ছিল, সেই হোটেলের মালিককেই গ্রেপ্তার করে নেওয়া হয়েছিল। সেই সোহম 1 কোটি 5 লক্ষ টাকা নিয়েছে, সিনেমা করেনি, খেয়ে গেছে টাকাটা। সিনেমা করার জন্য টাকা নিয়েছে, টাকাটা খেয়ে গেছে। ওই টাকাটা কি লাল সুটকেসেই ফেলে রেখেছিল সোহম? জানি না আমরা, কিন্তু এফআইআর হয়েছে সোহমের নামে। সোহমের বিরুদ্ধে অভিযোগ, লাল সুটকেসটা দেখেছেন, সিনেমার জন্য টাকা নিয়েছে, টাকা নিয়ে সে কিন্তু অভিনয় করেনি। তো এরা সবাই এরকমই, এরা সবাই চোর, কেউ টাকাখোর, কেউ মাতচোরের কথা বলতে মনে পড়লো যে শওকত মোল্লা, সেও নিখোঁজ, তার ছেলেকে ধরা হয়েছে, জিজ্ঞাসাবাদ হচ্ছে। বোমবাদা মামলায় মমতা বন্দ্যোপাধ্যায় সার্টিফিকেট দিয়েছিলেন শওকত মোল্লাকে। শওকত, তুমি তো বোম বাঁধো, তুমি কি করবে? বাস স্ট্যান্ড নিয়ে, বেচারা বাস স্ট্যান্ড চেয়েছিল, দিদি আমাকে একটা বারুইপুরে বাস স্ট্যান্ড দিলে ভালো হয়। আরেক চিটিংবাজের কথা বলে আজকের ভিডিও শেষ করব, সেটা হচ্ছে গুলশান কলোনির নায়ক সুশান্ত ঘোষ। শোনা যাচ্ছে উড়িষ্যার রাস্তায় গাড়ি ফেলে বেপাত্তা। সুশান্ত ঘোষ উড়িষ্যার রাস্তায় গাড়ি ফেলে বেপাত্তা, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। 3 কোটি টাকার তোলাবাজি মামলায় তাকে পুলিশ খুঁজছে। এই এলাকাতেই গুলশান কলোনি, এই বীরপুঙ্গকেও আর পাওয়া যাচ্ছে না। ফলে আরেকজন অ্যারেস্ট হওয়ার পথে, মানে ভাইপো অ্যারেস্ট হবে, সোহম অ্যারেস্ট হবে, এই শওকত মোল্লা অ্যারেস্ট হবে, সুশান্ত ঘোষ, সারা গোটা দলটাই তো অ্যারেস্ট হয়ে গেল। দলে আর আছে কি? আমার তো মনে হচ্ছে একটা আলাদা জেল তৈরি করতে হবে এই গরমের দিনে। সত্যি একটা এসি জেল তৈরি করুন তৃণমূলের জন্য। এরা তো সব ভিআইপি বন্দি, এবং সেখানে পয়সা করে দিতে হবে এদেরকে, ফ্রিতে থাকলে চলবে না। এসি লাগালে তো বড় কারেন্ট খরচা হবে। তো আজকে অ্যাপার্ট ফ্রম দ্য জোকস, ভাবুন তো একটা গোটা জেল লাগবে। তৃণমূলের যে পরিমাণ লোক, জেলে তো লোকের সংখ্যা বেড়ে যাবে। আমি ভাবছি জেলের মধ্যে কি এখন মাঠে শুতে দেওয়া হচ্ছে ফ্যানটা নিয়ে? কি হচ্ছে জেলের মধ্যে? এরা থাকছে কি করে তৃণমূলের লোকগুলো? আপনাদের যদি কারো জানা থাকে, আমার তো জানা নেই কিভাবে থাকছে, আপনাদের যদি কারো জানা থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামীকাল আবার দেখা হচ্ছে প্রত্যেক দিনের মতোই। একটু আপনারা জানেন যে আমাদের রিনোভেশন হচ্ছে, আমাদের যে মেন স্টুডিও রয়েছে সেখানকার, স্বাভাবিকভাবে প্রত্যেক দিন নতুন নতুন জায়গায় আমাদেরকে শ্যুট করতে হচ্ছে। কয়েকদিনের মধ্যেই, 4-5 দিন আরও লাগবে, আমাদের স্টুডিওটা রেডি হয়ে যাবে। স্টুডিও রেডি হয়ে গেলে নতুন স্টুডিও আপনাদেরকে ট্যুর করাবো। 2 লক্ষ আমাদের পরিবার হয়ে গেছে এখন, 2 লক্ষ সাবস্ক্রাইবারের পরিবার। প্রায় 100 জন আমাদের জয়েন বাটন ক্লিক করে সদস্য হয়েছেন, মেম্বার হয়েছেন, এক্সক্লুসিভ আমাদের মেম্বার, যাদের জন্য আমরা ভিডিও সবার আগে ভাগে আপলোডটা করি। তো সব মিলিয়ে এই পর্ব আপনাদের কেমন লাগলো, এবং কয়েকদিনের মধ্যেই নতুন রূপে স্টুডিওটা যখন দেখবেন তখন তো আরও বেশি বেশি করে কথা হবে। এখন খুব কষ্টের মধ্যে আমরা ভিডিও তৈরি করছি, না এসি আছে, না কিছু আছে, না ভালো স্টুডিও আছে, তাও আপনারা অপেক্ষা করে থাকেন, তাই ভিডিওটা করতেই হয়। আর বেশি কথা না বাড়িয়ে এখানে এই ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আপনাদের সঙ্গে কিন্তু আবার দেখা হবে আপনাদের এই প্রিয় চ্যানেলে, যার নাম পলিটিক্যাল ডেইলি। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি পঙ্কজ বিশ্বাস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।